We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে বিশ্ব এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি, যেখানে একসময় প্রতিষ্ঠিত বাণিজ্য, নিয়ম কানুন এবং কূটনৈতিক সম্পর্কগুলো যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এই অস্থিরতার কেন্দ্রবিন্দু মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের রফতানির ওপর 50% শুল্ক চাপিয়েছে, যা দুনিয়া জুড়েই এক তীব্র আলোড়ন তুলেছে। হোয়াইট হাউস জানিয়েছে ভারত রাশিয়া থেকে তেল কিনছে, আর তা নাকি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষভাবে আর্থিক সহায়তা করছে, যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এই আপাত সরল ব্যাখ্যার পেছনে কি অন্য কোনো সমীকরণ লুকিয়ে আছে? সত্যিই কি রাশিয়ার তেলই মূল কারণ, নাকি এটা একটা বাজে অজুহাত? এই শুল্কের আঘাতে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? এই ক্ষতি কি দীর্ঘস্থায়ী? এই সংকট থেকে বাঁচতে ভারতের কি উচিত? তার কয়েক দশকের বিদেশ নীতির অভিমুখ বদলে রাশিয়া এবং চীনের দিকে ঝুঁকে পড়া? অন্যদিকে এই পদক্ষেপ নিয়ে আমেরিকা নিজেই বা কতটা লাভবান হবে? এই নীতি কি শুধুই ট্রাম্প প্রশাসনের খামখেয়ালিপনা, যা তার মেয়াদ শেষে মিলিয়ে যাবে, নাকি এটাই আমেরিকার আগামী দিনের বাণিজ্য নীতির নতুন মুখ? আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এগুলোই এখন হট টপিক। দুনিয়া জুড়ে এই প্রশ্নগুলো নিয়ে চর্চা হচ্ছে, তো আমরাও করি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্কের খাঁড়া ভারতের অর্থনীতির জন্য এক বিরাট চ্যালেঞ্জ। এর প্রভাব বুঝতে হলে প্রথমে মার্কিন বাজার ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা খতিয়ে দেখা প্রয়োজন। আমেরিকা শুধু ভারতের অন্যতম বাণিজ্যিক সহযোগী নয়, এটা ভারতের বৃহত্তম রফতানি বাজার। এই বাজারের ওপর ভারতের অর্থনৈতিক নির্ভরতা বিপুল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের মোট রফতানি 2024-25 $83.5 বিলিয়ন। বাণিজ্য উদ্বৃত্ত আমাদের থাকে 2024-25 $41 বিলিয়ন। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে মার্কিন বাজার ভারতের জন্য কতটা অপরিহার্য। এই শুল্কের ফলে ভারতের সেই বাজার হারানোর এক গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। এই আঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের কয়েকটা শ্রমনিবিড় শিল্প, বিশেষ করে পোশাক, চামড়াজাত পণ্য এবং রত্ন গয়নার মতো সেক্টরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই শিল্পগুলোর বিশেষত্ব হলো এখানে লাভের মার্জিন খুব কম থাকে, ফলে 50% মতো বিপুল শুল্কের বোঝা বহন করা এদের পক্ষে প্রায় অসম্ভব। এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। যেমন 2024 সালে ভারত আমেরিকায় প্রায় $10.8 বিলিয়ন বস্ত্র পোশাক রফতানি করেছিল, কিন্তু শুল্ক ঘোষণার পরেই বেশ কিছু আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের ভারতীয় সরবরাহকারীদের নতুন অর্ডার আপাতত স্থগিত রাখতে বলেছে। এই পরিস্থিতি চলতে থাকলে এই শিল্পগুলিতে কর্মরত লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা সংকটে পড়বে এবং দেশ জুড়ে প্রচুর চাকরি চলে যাবে। যদিও ইলেকট্রনিক্স এবং ওষুধের মতো কিছু পণ্যকে আপাতত এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে, কিন্তু বিশ্লেষকদের আশঙ্কা এটা কেবল সময়ের অপেক্ষা। কিছুদিন পরে এই সেক্টরগুলোকেও কোনো না কোনোভাবে শুল্কের জালে জড়ানো হতে পারে। আবার এর পাশাপাশি এক বিপরীতধর্মী ম্যাক্রো ইকোনমিক ছবিও রয়েছে। আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিস বলছে এই বিপুল শুল্কের বোঝা সত্ত্বেও ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির বৃদ্ধি মাত্র 0.3% পর্যন্ত কমতে পারে। আর অন্য একটা বিশ্লেষণে মর্গান স্ট্যানলি জানিয়েছেন যে যদি এই শুল্ক 1 বছর ধরে স্থায়ী হয়, তাহলে ভারতের জিডিপিতে 0.4% থেকে 0.8% পর্যন্ত নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবারে জিডিপির 0.3 বা 0.8% মতো সংখ্যাগুলো আপাত দৃষ্টিতে হয়তো খুব বড় মনে হচ্ছে না, কিন্তু এই গড় পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে একটা বিশেষ শিল্পক্ষেত্রের ওপর চরম আঘাতের সম্ভাবনা।
ফলে সামগ্রিক অর্থনীতি হয়তো টালমাটাল হবে না, কিন্তু নির্দিষ্ট কিছু অঞ্চলে এবং জনগোষ্ঠীর মধ্যে যে তীব্র আর্থিক সংকট ও সামাজিক অস্থিরতা তৈরি হবে তার রাজনৈতিক চাপ সামলানো সরকারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তাই এই সংকটকে কেবল অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে মাপা ভুল হবে। এর আসল প্রভাব হলো আর্থ সামাজিক এবং রাজনৈতিক। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কেন এটা শুরু হলো? অন্তত মুখে ট্রাম্প সাহেব বলেছেন রাশিয়ার সস্তা তেল, সেটা লাভ না ফাঁদ? পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর ভারত সত্যি সস্তায় তেল কেনার সুযোগ পেয়েছিল, কিন্তু এই সস্তা তেলের লাভটা ঠিক কতটা? এক সমীক্ষা অনুযায়ী 2022 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত রাশিয়া থেকে তেল কিনে ভারত সব মিলিয়ে প্রায় $15 বিলিয়ন সাশ্রয় করেছে। কিন্তু এই ছাড়ের পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত কমে এসেছে। নমুনার একটি সাম্প্রতিক গবেষণা বলছে চলতি বছরে প্রতি ব্যারেল তেলে ছাড়ের পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র $2.2। তাহলে লাভের তুলনায় ক্ষতি কি বেশি বলে মনে হচ্ছে না? যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে অন্য কোনো দেশ থেকে আমদানি শুরু করে, তাহলে তার জন্য বছরে অতিরিক্ত খরচ হবে মাত্র $1.5 বিলিয়ন। অন্যদিকে আমেরিকার শুল্কের কারণে ভারত যে বাজার হারাতে বসেছে তার সারা বছরের খরচ $86.5 বিলিয়ন, অর্থাৎ মাত্র $1.5 বিলিয়ন সাশ্রয় করতে গিয়ে ভারত প্রায় $87 বিলিয়ন বাজারকে ঝুঁকির মুখে ফেলছে। এই অসম তুলনা এটাই স্পষ্ট করে দেয় যে রাশিয়ার তেল কেনাটা এই বাণিজ্য যুদ্ধের মূল কারণ নয়, বরং একটা অজুহাত মাত্র। ওদিকে চীন কেবল ভারতের চেয়ে অনেক বেশি পরিমাণে রাশিয়ার তেল ও গ্যাস কিনছেই না, বরং অন্যান্য নানা উপায়ে রাশিয়াকে সমর্থনও জুগিয়ে চলেছে। কিন্তু আমেরিকা চীনের ওপর এ ধরনের কোনো শাস্তিমূলক শুল্ক আরোপ করেনি। সম্ভবত চীন প্রত্যাঘাত করতে পারে, এই ভয়ে আমেরিকা পিছিয়ে এসেছে। এই দ্বিচারিতায় এটাই প্রমাণ করে যে আমেরিকার এই নীতি কোনো নৈতিক বা কৌশলগত নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়নি, বরং এটা এক সুবিধাবাদী পদক্ষেপ, যেখানে মোদিজির নেতৃত্বে ভারত হয়ে উঠেছে এক নরম লক্ষ্যবস্তু। তাকে নাকে খত দেবার চেষ্টা চলছে। এবার সেই বিপদের সামনে দাঁড়িয়ে, মানে বিদেশ নীতির এই চৌরাস্তায় রাশিয়া চীনের দিকে ঝোঁকা কি বুদ্ধিমানের কাজ হবে? অনেকে মনে করতেই পারেন আমেরিকার এই দাদাগিরির জবাবে ভারতের উচিত তার বিদেশ নীতির অভিমুখ পুরোপুরি বদলে রাশিয়া ও চীনের শিবিরে যোগ দেওয়া। কিন্তু এই ভাবনাটাও কি বাস্তবসম্মত? তথ্য বিশ্লেষণ বলছে এমন এক আবেগতাড়িত পদক্ষেপ ভারতের জন্য আত্মঘাতী হতে পারে। প্রথমত, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক কেবল বাণিজ্যিক নয়, এটা বহুমাত্রিক, মাল্টি ডাইমেনশনাল, আর এর গভীরতা এতটাই বেশি যে অন্য কোনো দেশ বা জোট দিয়ে তার শূন্যস্থান পূরণ করা প্রায় অসম্ভব। আমেরিকা ভারতের কেবল বৃহত্তম পণ্য রফতানির বাজারই নয়, পরিষেবা বা সার্ভিসেস রফতানিরও প্রধান কেন্দ্র। বিদেশ থেকে ভারতীয়দের পাঠানো টাকার সবচেয়ে বড় উৎস মার্কিন যুক্তরাষ্ট্র। ফিরছি আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কয়েক ডজন প্রথম সারির মার্কিন প্রযুক্তি সংস্থা ভারতে তাদের রিসার্চ এবং ক্যাপাবিলিটি সেন্টার খুলেছে, যা লক্ষ লক্ষ ভারতীয়র জন্য বিরাট মাইনের কর্মসংস্থান তৈরি করেছে। এর পাশাপাশি রয়েছে এক গভীর কৌশলগত সম্পর্ক এবং প্রায় 50 লক্ষ ভারতীয় ডায়াসপোরা, এক শক্তিশালী গণসম্পর্ক। ভারতের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য প্রথম পছন্দ আমেরিকা, এবং H-1B ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগীও ভারতীয়রাই। উল্টো দিকে রাশিয়া ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী হতেই পারে, কিন্তু আমেরিকার অর্থনৈতিক বিকল্প হয়ে ওঠার ক্ষমতা তার নেই। আর ব্রিক্স বা গ্লোবাল সাউথকে বিকল্প হিসেবে ভাবাটা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে চীন ভারতের জন্য কোনো সম্ভাব্য মিত্র নয়, বরং এক প্রতিদ্বন্দ্বী, এমনকি বৈরী শক্তি, যে ইতিমধ্যেই ভারতকে সামরিক ও অর্থনৈতিকভাবে চাপের মধ্যে রেখেছে। এমন পরিস্থিতিতে চীনের দিকে ঝুঁকে পড়াটা হবে কৌশলগতভাবে এক বিরাট ভুল। 1853 সালে মার্কিন নৌ সেনাপতি কমোডর পেরি যখন তার অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নিয়ে জাপানের উপকূলে হাজির হয়েছিলেন, তখন জাপান একঘরে এবং প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে পড়া একটি দেশ ছিল। পেরির সেই সামরিক চাপ
জাপানকে অপমানিত করলেও তাদের চোখ খুলে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে টিকে থাকতে হলে তাদের আমূল সংস্কার প্রয়োজন। এর ফলস্বরূপ জাপানে শুরু হয় মেইজি পুনরুদ্ধার, যা জাপানকে এক প্রজন্মের মধ্যে একটি আধুনিক শিল্প শক্তিতে পরিণত করে। ট্রাম্পের এই শুল্কের আঘাত ভারতের জন্য হতেই পারে এক পেরি মোমেন্ট। আমেরিকার সঙ্গে একটি আবেগতাড়িত সংঘাতে জড়িয়ে পড়লে ভারত কেবল একঘরে হয়ে পড়বে, কিন্তু তার মূল সমস্যার কোনো সমাধান হবে না। তাই পথটা হলো যুক্তির, আবেগের নয়। ভারতের উচিত এই সংকটকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে সেসব অভ্যন্তরীণ সংস্কারগুলো সম্পন্ন করা, যা ভারতকে ভবিষ্যতে এ ধরনের বাইরের চাপ সহ্য করার মতো শক্তিশালী করে তুলবে। এই নতুন এবং অস্থির বিশ্ব ব্যবস্থায় দেশের সার্বভৌমত্ব এবং সম্মান নির্ভর করে তার অভ্যন্তরীণ শক্তির ওপর। কূটনৈতিক চাল বা নতুন বন্ধু খুঁজে সেই শক্তি অর্জন করা যায় না। তার জন্য প্রয়োজন এক শক্তিশালী, স্টেবল, আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার কঠিন পরিশ্রম। ভারতের ভবিষ্যতের পথ চলা সেই কঠিন পথেই লুকিয়ে আছে। সমস্যাটা হলো মোদিজি কি সেটা বোঝেন, বোঝার চেষ্টাও করেন? ধাক্কা এসেছে, অমনি উনি পুটিনকে ফোন করছেন, চীনে যাচ্ছেন। আসলে ওনার হে হে পলিটিক্স দেশের অর্থনীতিকে আজ এই জায়গাতে এনে দাঁড় করিয়েছে। উনি না শুধরলে বা ওনাকে বিদায় না করা গেলে সমস্যা বাড়বে, বই কমবে না। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens